আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মা ছেলের সাক্ষাৎ, মাঝে ব্যবধান দীর্ঘ 7 বছরের। দূরদেশে পুত্রের নির্বাসিত জীবন আর মাতৃভূমিতে মায়ের মামলা, জেল, জুলুম ও রোগের সাথে মৃত্যুর দোলাচল। পেছনে সেসব দুঃসময় পেরিয়ে তাই বিলেতের হিথ্রো বিমানবন্দর হয়ে উঠেছে আবেগঘন সাক্ষাতের সাক্ষী। বেগম খালেদা জিয়ার সাথে ছেলে তারেক রহমানের সাক্ষাৎ শেষে মাকে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যায় পুত্র। প্রফেসর ডক্টর প্যাট্রিক ক্যানেডির অধীনে লন্ডন হাসপাতালে ভর্তির পর শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। হাসান মাহমুদের রিপোর্ট। সন্তানের পরম মমতা কিংবা প্রিয় মায়ের প্রতি সন্তানের নিরাপদ আশ্রয়। বিচ্ছেদ আর দীর্ঘ বিরতির ব্যবধান শেষে মমতায় মোড়ানো মুহূর্ত ফিরেছে বিলেতের হিথ্রো বিমানবন্দরে। কনকনে শীতের তীব্রতা পেরিয়ে ভালোবাসা আর মিলনের এই মুহূর্তই যেন মনে করিয়ে দেয় বিগত দিনের কষ্ট, নির্যাতন, কারাবাস আর জীবনের সাথে মৃত্যুর পাঞ্জা লড়ে যাওয়া দোদুল্যমান দিনলিপি। প্রতি মুহূর্তে মৃত্যু তাড়া করে ফেরা বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা কেবলই আটকে ছিল স্বৈরাচার সরকারের অনুমতির নথিতে। বিলেতে মায়ের জন্য পুত্রের কষ্টগুলো গেল 7 বছর জমা হয়েছিল প্রার্থনার খাতায়, যার অবসান হয়েছে বিলেতে। হিথ্রো বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে নেওয়া হয় গাড়িতে। 7 বছরের বিচ্ছেদের শূন্যতা শেষে বেগম জিয়ার সাথে পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান আর নাতনি জাইমা রহমানেরও সাক্ষাৎ হয়। বিমানবন্দরেই বেগম জিয়াকে ভালোবাসায় সিক্ত করে পরিবার। জাতীয়তাবাদের এই নেত্রীকে স্বাগত জানায় হাজারো প্রবাসী নেতাকর্মী। We are very proud. We are very excited about. I hope she will be get very soon. মাদের ছেলের যে মিলনের অনুভূতি, এটা এক্সপ্লেন করা ভেরি ডিফিকাল্ট, বাট ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এইখানে এই ক্লিনিক আল্লাহর রহমতে যদি সম্পূর্ণ ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায়, তাহলে দেয়ার নো রিজন টু ট্রাভেল টু ইউএসএ। হিথ্রো থেকে সাবেক প্রধানমন্ত্রীকে গাড়ি চালিয়ে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান। লন্ডন ক্লিনিকে বেগম জিয়ার সার্বিক তত্ত্বাবধান করবেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি করা হয়েছে এবং ওনার সাথে বাংলাদেশ থেকে নন মেডিকেল টিমের প্রধান চিকিৎসক প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকী এবং ডক্টর আব্দুল আল মামুন সহ ওনার ব্যক্তিগত কর্মকর্তারাও কয়েকজন ওনার সাথে এসছেন। এর আগে কাতারের দোহায় যাত্রাবিরতির সময় খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। মঙ্গলবার রাতে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের প্রত্যাশা, সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় হবেন আপোষহীন খ্যাত জাতীয়তাবাদী এই নেত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা পরবর্তী সাধারণ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করার অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত বলেন। তিনি বলেন, একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন। সাক্ষাতে নিকোলা বিয়ার বলেন, অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে তারা ঢাকা সফরে এসেছেন। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক অন্তর্বর্তী সরকার এবং তার সংস্কার এজেন্ডাকে সমর্থন করে। এসব ক্ষেত্রে সহায়তার জন্য ইউর প্রযুক্তিগত দক্ষতা আছে। দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয়ের মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে ভারতে থাকার মেয়াদ কতদিন বাড়ানো হয়েছে সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।
সংবাদ মাধ্যমটি বলছে, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনা ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে। তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি, কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সুযোগ নেই। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের ফেরত চাওয়ার মধ্যেই তার ভারতে থাকার মেয়াদ বাড়ানোর খবর পাওয়া গেল। গত 23 ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নোট ভার্বাল পাঠায় বাংলাদেশ, তবে সেটি জবাব এখন পর্যন্ত দেয়নি নয়াদিল্লি। শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যেই চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনিও বিষয়টি পত্রিকার মাধ্যমে জেনেছেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। গত 23 ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে আজকে ভারত। এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি, এটুকুই। আসলে আমার কিছু বলা নেই। আর জবাবও তো পাইনি, এটা থেকে যদি একটু বলতেন যে সেই বিষয়ে। জবাব তো পাইনি, এটা আপনারা জানেনই খবর। গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। তার অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যর্থতা দিয়েছে সরকার। মুদ্রণ ব্যবসার সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত আছেন অভিযোগ করে রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য দায় এড়ানো মন্তব্য। এছাড়াও যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচার এবং শেখ হাসিনার দোসরদের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান তিনি। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। রাজউক থেকে প্লট গ্রহণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। একই সাথে তিনি জানান, ওয়াসার নিয়োগে নিয়ম ভঙ্গের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সহ 10 জন এবং অর্থ আত্মসাতের অভিযোগে এসালমের 2 ছেলে সহ 54 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে 60 কাঠার প্লট পরিবারের নামে বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের অনুসন্ধান দল এ নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে। বিশেষ করে রাজউকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। এছাড়া ইসলামী ব্যাংক জুবিলি রোড শাখা চট্টগ্রাম থেকে 993 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের 2 ছেলে সহ 54 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। আর দিনাজপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, আহসানুল আলম সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক সহ 54 জন কর্মকর্তা, ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে
সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এছাড়া ঢাকা ১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের জ্ঞাত আয় বহির্ভূত 7,73,00,000 টাকার সম্পদ অর্জন ও 466 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের দায়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। সাদেক খানের স্ত্রী ফেরদৌসী খানের 151টি ব্যাংক হিসাব ও 5,98,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন ও 72 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের সত্যতাও মিলেছে দুদকের অনুসন্ধানে। ফাহিম সাদেক খানের 70টি ব্যাংক হিসাবে 36 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতা 7 দফা দাবি অন্তর্ভুক্ত করে 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে লিফলেট বিতরণকালে এসব দাবি জানান সংগঠন দুটির নেতারা। আর শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারের বিদায় নয়, গত 53 বছরে শোষণ বৈষম্যমূলক রাজনৈতিক ব্যবস্থা বিলোপের লক্ষ্যেই মূলত 24-এর অভ্যুত্থান সংগঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তারা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। সংবিধান বাতিল, গণপরিষদ নির্বাচন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সহ 7 দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার দুপুরে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংবিধানে স্থান দেওয়ার দাবি জানান। সংবিধানের কোন একটা জায়গায় লিপিবদ্ধ থাকুক, তাহলে 71 যেমন আমাদের শেকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, 24ও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। ছাত্র জনতার 7 দফা দাবি অন্তর্ভুক্ত করে 15 জানুয়ারির মধ্যে ডিক্লারেশন অব জুলাই রেভলিউশন ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা শহরের টাউন হল মাঠে জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যারা এই ফেসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, 15 জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। এদিকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে জনমত গঠনে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও যাত্রাবাড়ি এলাকায় লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় তারা বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেরণায় মানুষকে উজ্জীবিত করতেই মূলত তারা এই লিফলেট বিতরণ করছেন। বাংলাদেশ পুনর্গঠনের জন্য সকলকেই আগায় আসতে হবে এবং এই আগায় আসার মুহূর্তে যদি কোনো ধরনের বাধা বিপত্তি তৈরি হয় সেগুলো আমরা আলোচনার টেবিলে সমাধান করতে পারি এবং এগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্যের জায়গা থেকে কোনো ধরনের বড় বিভক্তি তৈরি করার কোনো সুযোগ নেই। জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও দোসরদের বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ সহ 7 দফা যৌক্তিক দাবি অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য এরই মধ্যে সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনটির নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করে প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। বুধবার বিকেলে রাজধানীর উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় রূপা হক বলেন, আপামর জনসাধারণ রাজপথে নেমে আন্দোলন করেছিল শুধু এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য নয়, বরং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্যই তরুণদের এই আত্মত্যাগ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন। Professor Yunus assured us, বলছে যে বছরের ভিতরে আমরা আশা করি যে election হবে. So we want a true, genuine, fair election. But at the same time, the structures have to be there. It has to be trustable. যদি খুব তাড়াহুড়া হয়, then that could also be a danger as well. সামিট গ্রুপ বিপিএল ক্রিকেটের খবর।
একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার আবারও মাঠে গড়াবে বিপিএল। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় চট্টগ্রাম কিংসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। 2 দিনের 4 ম্যাচ হওয়ার পর একদিনের বিরতিতে বিপিএল টানা ম্যাচ রে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স দুই দলই বুধবারটা কাটিয়েছে বিশ্রামে। অনুশীলন করেছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। এই দুই দল মুখোমুখি হবে শুক্রবার। 2 ম্যাচে 2 জয় নিয়ে দারুণ ফর্মে খুলনা টাইগার্স, আর 4 ম্যাচে মাত্র 1 জয়ে দুর্বার রাজশাহী। এদিকে টানা 5 ম্যাচে জয় তুলে টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স, পয়েন্ট সংখ্যা 10। 4 ম্যাচে একটিতে হেরে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরিশাল। এখনো পর্যন্ত আসরের সবচেয়ে সফলতম দল এই দুটি। 2 ম্যাচে 1 জয় ও 1 হারে 2 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চিটাগং কিংস। 6 নম্বরে থাকা ঢাকা 4 ম্যাচে একটিতেও জয় পায়নি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশে চালের কোনো সংকট নেই, তবে মজুতদারির কারণে দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। একই সাথে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাগর চুরির খেসারত মানুষকে দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, 16 বছরের ক্ষতি পুষিয়ে নিতে শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি এবং বিভিন্ন খাতে কর বাড়ানো হয়েছে। রাজধানীতে পৃথক 2 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেজবা হাসানের রিপোর্ট। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নানামুখ উদ্যোগ নেওয়া হলেও বাজার নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এমনকি ভরা মৌসুমেও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। গত 5 মাসে কয়েক দফায় 10 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। ভরা মৌসুমেও বাজারের এই অস্থিরতার কোনো যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি বলেন, মূল্য বৃদ্ধির কারণ খোঁজার চেষ্টা করছে সরকার। বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। এদিকে আন্তর্জাতিক গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মালিকরা বলেন, অযৌক্তিকভাবে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কোনো রকম আলোচনা ছাড়াই সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তারা। আমাদের কাছে আসলে এখনো 70 টাকা বা 75 টাকা পার ইউনিট পড়বে, এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। তবে স্বৈরাচার সরকারের নৈরাজ্যের খেসারত সবাইকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেন শেখ বশিরউদ্দিন। অর্থনৈতিক যে নৈরাজ্য হয়েছে, 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এই যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। এ সময় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর না হয়ে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়ার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। আমি আপনাদেরকে স্বনির্বন্ধভাবে মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। বুধবার প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী এই তথ্য উঠে এসেছে। 227টি দেশের মধ্যে 195টি দেশে ভিসা মুক্ত সুবিধা পাচ্ছে সিঙ্গাপুর। আগের বছরও সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী ছিল। ইন্ডেক্স অনুযায়ী শক্তিশালী পাসপোর্টের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান। তৃতীয় অবস্থানে যৌথভাবে অবস্থান করছে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া। তালিকায় নবম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। শক্তিশালী পাসপোর্টের হিসেবে বাংলাদেশের অবস্থান 100তম। বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের 40টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। অন্যদিকে তালিকার সবশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান। দেশটির নাগরিকদের 26টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের অনুমতি রয়েছে। প্রবাসের খবর। পবিত্র ওমরা পালনে আসা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সঙ্গে মত বিনিময় করেছেন মক্কা বিএনপি নেতৃবৃন্দ। সৌদি আরব থেকে এনটিভি মক্কার প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, মক্কা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিনের নেতৃত্বে পবিত্র ওমরা পালন শেষে মক্কার হোটেল হিলটনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন মক্কা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল খান, খন্দকার দেলোয়ার, মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী, মইনুল ইসলাম লিটু, মুদাসসের,
আমিন, যুবদলের সদস্য সচিব শামসুল আলম হিমু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল কবির ও কাশেম আহমেদ। শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মক্কা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সৌদি আরব তাবুক প্রবাসের মাটিতে মোহাম্মদ হেলাল উদ্দিন একজন সফল ব্যবসায়ী। মোহাম্মদ হেলাল উদ্দিন মনে প্রাণে বিশ্বাস করেন পরিশ্রমে, শ্রম ও অধ্যাবসায় তাকে এনে দিয়েছে আজকের অবস্থান। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, মোহাম্মদ হেলাল উদ্দিন 2007 সালে জীবিকার তাগিদে পাড়ি জমান সৌদি আরবে সাধারণ কর্মী হিসেবে। মোহাম্মদ হেলাল উদ্দিন বর্তমানে সফল ব্যবসায়ী। তার সুপ্রতিষ্ঠিত তাবুক বাংলা মার্কেটে দুটি মোবাইল দোকান রয়েছে। মূলত এই টেলিকম মোবাইল দোকানের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়। গত 7 জানুয়ারি বাংলা মার্কেটে পাকিস্তানি লাহোর হোটেলে রেস্টুরেন্টের পাশে জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হেলাল টেলিকম 3 নম্বর দোকান। ফিতা কেটে শুভ উদ্বোধন করেন হেলাল টেলিকমের মালিক মোহাম্মদ হেলাল উদ্দিনের পিতা মোহাম্মদ সেন্টু মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের নাগরিক সালে সেলিম আল মুসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানি নাগরিক শাহিদ ইকবাল, বাংলাদেশি কমিউনিটি নেতা মোহাম্মদ সোহেল রানা, জসিম কাজী, গীতিকার মীর সোহেল, ইয়াসির মাহমুদ, বেলাল আকন্দ, আরিফ হোসেন, মোহাম্মদুল মুন, মুজিবুর রহমান, জহির ভুঁইয়া সহ পাকিস্তান, আফগানিস্তান, ভারত, মিশরের নাগরিকরা উপস্থিত ছিলেন। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার সফলতা কামনা করে পবিত্র ওমরা পালন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন ও মক্কা প্রাদেশিক বিএনপি। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কা মসজিদুল হারামে এই সময় উপস্থিত ছিলেন মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, মক্কা চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশিদুল আমিন চৌধুরী, আবু তাহের, কামাল উদ্দিন সুমন, কাইয়ুম, সাত্তার, আবু হানিফ, রুবেল, আরিফ ও আব্দুল করিম। ওমরা পালন শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। স্পানি প্রিমিয়াম টি খেলার খবর। জাতীয় দলের নির্বাচকদের অপেক্ষায় রাখলেন তামিম ইকবাল। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কিনা তা জানা যাবে আগামী 2-3 দিনের মধ্যে। সিলেটে তামিমের সঙ্গে 2 দফা আলোচনার পর এই কথা জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। অনিশ্চয়তা আছে সাকিব আল হাসানের দলে ফেরা নিয়েও। সিলেট থেকে নিলয় মজুমদারের রিপোর্ট। 2 দফা বৈঠক ও দীর্ঘ আলোচনার পরেও তামিম ইকবালকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো না নির্বাচকদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ওপেনারকে দলে ফেরাতে চাইছিল বিসিবি, তবে তাকে নিয়ে ধোঁয়াশার কমতি নেই। কিছুদিন আগে শহীদ আফ্রিদির সঙ্গে আলাপকালে তামিম জানিয়েছিলেন তিনি আর জাতীয় দলে ফিরবেন না। এসব কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেওয়ার আগে দেশসেরা এই ওপেনারের মত জানতে চেয়েছিল নির্বাচক প্যানেল, তবে তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে আরো 2-3 দিন। কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে পরিবারের থেকে একটা মতামতের বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি এখন যদি একটা স্টেটমেন্ট দিই, এটা একটা ঘোষণার মতো হয়ে যাবে তামিম ইকবালের পক্ষে। তো আমি ব্যক্তিগতভাবে চাইবো যে এই ঘোষণাটা ফেরত আসা অথবা না আসা, আপনারা যে দোদুল্যমান অবস্থায় আছেন সেটা তামিম ইকবালের কাছ থেকেই আসুক। এবং তিনি যেহেতু তার পরিবারের থেকে দূরে আছেন, এই মুহূর্তে সিলেটে আছেন, চিটাগংয়ে তার পরিবার থাকে, তো সে কারণেই আমার মনে হয় ইজ এ ভেরি ফেয়ার কল। তামিমের মতোই সাকিবকে নিয়েও আছে অনিশ্চয়তা। রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে দলে ফিরতেই অলরাউন্ডার বাধা হয়ে দাঁড়িয়েছে তার বোলিং অ্যাকশন, যা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে নির্বাচকদের। সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। আনফর্চুনেটলি ইজ ভেরি শকিং। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা। আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে, টিমটা কেমন হতে পারে কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে। সো সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না। আগামী 12 জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল বিসিবিকে। দীর্ঘ সময় আলোচনার পরে এখনো ঠিক হলো না তামিম ইকবাল আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন নাকি খেলবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে এখন অপেক্ষা করতে হবে 2-3 দিন। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, সিলেট। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।